সবাইকে স্বাগতম বাংলা স্কুলের আরও একটি ক্লাসে। আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় বাংলা ব্যাকরণের মৌলিক যে চারটি আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব, এই চারটি বিষয়ের প্রথম বিষয় অর্থাৎ ধ্বনিতত্ত্ব নিয়ে আমরা আলোচনা শুরু করব। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি, ধ্বনি প্রকরণ, ধ্বনির উচ্চারণ, এরপর সন্ধি, নত্যবিধান, সত্যবিধান ইত্যাদি। তো ধ্বনিতত্ত্বের যে প্রথম আলোচনাটা সেটি হচ্ছে ধ্বনি সম্পর্কে। আমরা যদি ধ্বনি সম্পর্কে আলোচনা করতে যাই, বেশ কিছু বিষয় আজকে মনোযোগ দিয়ে শুনতে হবে, দেখতে হবে যে ধ্বনি বলতে আমরা কি বুঝি। ইংরেজিতে সহজ কথায় এটাকে সাউন্ড বলা হয়। তো ধ্বনি হচ্ছে বাক্প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত যে আওয়াজ, এই আওয়াজকেই ধ্বনি বলে। তো সহজ কথাই বললাম যে বাক্প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজ। তো আমরা যখন কোনো কিছু বলার চেষ্টা করি তখন ফুসফুস থেকে বাতাস বের হয়ে আসে। বের হয়ে আসার সময় বিভিন্ন বাক্প্রত্যঙ্গে বাধাপ্রাপ্ত হয় বা ঘর্ষিত হয়। সেই বাধা পাওয়ার ফলে যে সাউন্ড বা যে আওয়াজ সৃষ্টি হয় সেটাই হচ্ছে ধ্বনি। এখন বাক্প্রত্যঙ্গ আসলে কাকে বলে? বাক্প্রত্যঙ্গ হচ্ছে যে সকল প্রত্যঙ্গ ধ্বনি উচ্চারণে সহায়তা করে তাদেরকেই বাক্প্রত্যঙ্গ বলা হয়। যেমন কণ্ঠ, তালু, জিহ্বা, ওষ্ঠ, তারপর নাসিকা, দন্ত ইত্যাদি। এই প্রত্যঙ্গগুলি প্রত্যেকটা প্রত্যঙ্গ কোনো না কোনো প্রত্যঙ্গ কোনো না কোনো ধ্বনি উচ্চারণে সহযোগিতা করে থাকে। এগুলিই হচ্ছে বাক প্রত্যঙ্গ। বাক মানে হচ্ছে কথা, কথা সৃষ্টিতে অর্থাৎ ধ্বনি সৃষ্টিতে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সহযোগিতা করে তাকেই বলা হয় বাক প্রত্যঙ্গ। তাহলে ধ্বনি কাকে বলে আমরা জানলাম। এখন আসি ধ্বনি। আমরা যে এটা এই যে অ লিখলাম, এটা হচ্ছে অ, এটা হচ্ছে একটি বর্ণ। তাহলে বর্ণ কাকে বলে? বর্ণ হচ্ছে ধ্বনি প্রকাশক সাংকেতিক চিহ্ন। এটা হচ্ছে অ, আমি মুখে বললাম অ, আবার লিখলাম। এই যে মৌখিক যে রূপটা ধ্বনি, এটি হচ্ছে ধ্বনি। আর এটা যখন লিখে প্রকাশ করি তখন তাকে বলা হয় বর্ণ। এছাড়া রয়েছে আরেকটি বিষয় আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে অক্ষর। ধ্বনি, বর্ণ, অক্ষর। অক্ষর কাকে বলে? আমরা সাধারণত মনে করি এটি একটি অক্ষর, আদৌ তা নয়। অক্ষর হচ্ছে নিঃশ্বাসের স্বল্পতম প্রচেষ্টায় উচ্চারিত ধ্বনি সমষ্টি। নিঃশ্বাসের স্বল্পতম প্রচেষ্টায় উচ্চারিত ধ্বনি সমষ্টিকে অক্ষর বলে। ইংরেজিতে আমরা যাকে বলি সিলেবল। অর্থাৎ একটি শব্দকে একদম ক্ষুদ্রতম প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায় সেইটুকুই হচ্ছে অক্ষর। আমরা যদি লক্ষ্য করি, চন্দন, এই শব্দে কতগুলো ধ্বনি আছে,
কতগুলো বর্ণ আছে, কতগুলো অক্ষর আছে, এটা আমাকে বুঝতে হবে। আমরা দেখি চ, চ একটি ব্যঞ্জন, এর সাথে অ ধ্বনিটি উচ্চারিত হয় এখানে, তাই। তারপরে আছে ন, এর সাথে কিন্তু কোনো ধ্বনি বা অ উচ্চারিত হচ্ছে না। তারপর আছে দ, এর সাথে একটি অ উচ্চারিত হচ্ছে। তারপর আছে ন, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 6টা ধ্বনি। বর্ণ কয়টা আছে? 1 2 3 4, অর্থাৎ বর্ণ আছে 4টি, ধ্বনি আছে 6টি। তো অক্ষর কয়টি আছে? এখন এই শব্দটাকে আমরা নিঃশ্বাসের স্বল্পতম প্রচেষ্টায় উচ্চারণ করলে এই 2 ভাগে ভাগ করতে পারি, যেমন চন দন, চন দন, অর্থাৎ এই হচ্ছে চন্দন। তেমনিভাবে কম্পন, এই সবগুলো শব্দই এইভাবেই বিশ্লেষণ করতে হবে। যতন, রতন, আমরা যেটাই বলি, অর্থাৎ নিঃশ্বাসে একটা শব্দকে কয়টা ভাগে আমরা উচ্চারণ করতে পারি সেই ভাগটাই হচ্ছে এক একটা অক্ষর। এখানে চন এটি একটি অক্ষর, দন এটি একটি অক্ষর। অক্ষর হচ্ছে 2 প্রকার, এইদিকে একটু দেখি। স্বরান্ত, আরেকটা হচ্ছে হলন্ত। স্বরান্ত তার মানে হচ্ছে শেষে স্বর উচ্চারিত হয়, আর হলন্ত হচ্ছে শেষের স্বর উচ্চারিত হয় না। যেমন এখানে হয়নি, এটাকে আমরা হর্ষ চিহ্ন বা হসান্তর চিহ্ন দিয়ে প্রকাশ করি, এটাই হচ্ছে হলন্ত অক্ষর, এটা হলন্ত অক্ষর। কিন্তু যখন স্বর উচ্চারিত হবে শেষে, তখন সেটাকে আমরা বলবো স্বরান্ত। যেমন ধর, এই ধর শব্দটা এখানে যখন আমি উচ্চারণ করলাম ধর, তার মানে এটা অসহযোগে উচ্চারিত হচ্ছে। আবার আমরা এটাকেই যদি উচ্চারণ করি ধর, তখন কিন্তু আর এই অটা উচ্চারণ হচ্ছে না। এই শব্দটা, এটা হচ্ছে স্বরান্ত, এটা হচ্ছে হলন্ত, এটাকে আমরা হসন্ত দিয়ে প্রকাশ করি। প্রকাশ না করলেও আমরা মুখে উচ্চারণ করার সময় অবশ্যই এই হসন্ত দিয়েই ব্যবহার করে থাকি। এখন আসি, ধ্বনি কয় প্রকার? ধ্বনি হচ্ছে 2 প্রকার, এটা আমরা অবশ্যই জানি, কিন্তু আলোচনার বিষয়টা একটু অন্য ক্ষেত্রে। ধ্বনি 2 প্রকার আমরা জানি অবশ্যই, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। এটা সবাই জানি, ছোটোবেলা থেকেই পড়ি, এটা আমরা ছোটোবেলা থেকে এগুলি পড়ে পড়ে আমরা অভ্যস্ত। কিন্তু একটুখানি আলোচনার যে বিষয় সেটি হচ্ছে স্বরধ্বনি। আমরা স্বাভাবিকভাবে যেটা জানি সেটা হচ্ছে, বা যেটা পড়ে আসছি ছোটোবেলায়, সেটা হচ্ছে যে সকল ধ্বনি অন্য ধ্বনি বা অন্য বর্ণের সহযোগিতা ছাড়াই উচ্চারিত হয় তাদেরকে বলা হয় স্বরধ্বনি, আর যে সকল ধ্বনি অন্য ধ্বনির সহযোগিতা নিয়ে উচ্চারিত হয় তাদেরকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। এক্ষেত্রে সংজ্ঞাটা একটু ভিন্ন হবে। স্বরধ্বনি আমরা যদি ধ্বনিতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আমরা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে হবে যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যাবার সময় মুখবিবরের কোথাও বাধা না পেয়ে উচ্চারিত হয় তাদেরকে স্বরধ্বনি বলে। যেমন অ, আ, ই, উ, এই ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখের এই যে মুখ গহ্বর মানে গর্ত, এই মুখের ভিতরে কোথাও কিন্তু স্পর্শ হচ্ছে না, অর্থাৎ কারো সঙ্গে বাধা না পেয়েই উচ্চারিত হচ্ছে, এগুলি হচ্ছে স্বরধ্বনি। আর ব্যঞ্জনধ্বনি হচ্ছে যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যাওয়ার সময় মুখবিবরের কোথাও না কোথাও বাধা পেয়ে উচ্চারিত হয়, সেই সমস্ত ধ্বনিকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। যেমন প, প বললে ওষ্ঠ এবং অধরে কিন্তু স্পর্শ হয়, অর্থাৎ বাধা পায়। চ, চ জিহ্বা এবং তালুতে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। এই যে বাধাপ্রাপ্ত হয় মুখবিবরে, এটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। আর যেই ধ্বনি উচ্চারণে বাধাপ্রাপ্ত হয় না, এইগুলিকে বলা হয় স্বরধ্বনি। আশা করি বিষয়টি সবার বোধগম্য হয়েছে। তো আজকের আলোচনায় থাকবে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি আমরা পরে আলোচনা করব। তো স্বরধ্বনি,
স্বরধ্বনি কি এটা আমরা জানলাম, বা কাকে বলে জানলাম। এখন আসি আমাদের মোট স্বরধ্বনি কতটি আছে। তার আগে বলে নেওয়া ভালো মোট ধ্বনি কতগুলো আছে বা বর্ণ কতগুলো আছে, বা বর্ণমালা। আমি কথাটা বলতে ভুলে গেছি, বর্ণমালা নামেও একটা বিষয় আছে, যে বর্ণমালাগুলো আসলে কি। অর্থাৎ প্রত্যেকটা ভাষারই বর্ণমালা আছে। প্রত্যেকটা ভাষার যে ভাষার সাংকেতিক চিহ্নের যে সমষ্টি, এটাই হচ্ছে বর্ণমালা। আমাদেরও একটা অনেকগুলো বর্ণমালা আছে। এই বর্ণমালার থেকে আমরা এই বর্ণমালা থেকে স্বরবর্ণ বা স্বরধ্বনি নিয়ে আজকে কথা বলবো। তো স্বরবর্ণ বা স্বরধ্বনি আছে আমাদের 11টি, আর ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। এই মোট হচ্ছে 50টি। অর্থাৎ আমাদের বাংলা ভাষায় মোট 50টি বর্ণ বা ধ্বনি আছে, অর্থাৎ বর্ণ আছে 50টি। তার মধ্যে মোট স্বরবর্ণ বা স্বরধ্বনি হচ্ছে 11টি। এই 11টি স্বরধ্বনি আবার দুই প্রকার। মৌলিক স্বরধ্বনি, এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কোনগুলো? যেই স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না ওটাই হচ্ছে মৌলিক স্বরধ্বনি। যেমন অ, এই অকে কিন্তু আর বিশ্লেষণ করা যাবে না। হ্যাঁ, আকেও বিশ্লেষণ করা যাবে না, ই এটাকেও বিশ্লেষণ করা যাবে না। এগুলি হচ্ছে, এই তিনটাই না, সবগুলোই আমি বলতেছি। যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুইটি, ওই আর হচ্ছে ও। এই দুইটি হচ্ছে যৌগিক স্বর। এই যৌগিক স্বর কিভাবে হলো? যেমন ওইটা আমরা এইভাবে কিন্তু লিখতে পারি, এভাবেও লিখতে পারি, এভাবেও এই স্বরটাকে আমরা উচ্চারণ করতে পারি, ও এভাবে উচ্চারণ করতে পারি। এগুলি হচ্ছে যৌগিক স্বর। আর এর আরেক নাম হচ্ছে দ্বিস্বর। দ্বিস্বর মানে দুইটা স্বর মিলায় এটা হয়েছে। দুইটা মিলিয়ে হওয়ার কারণেই কিন্তু এটাকে যৌগিক বলা হয়। যুক্ত হওয়া মানে যৌগিক, আর দুইটি মিলিয়ে হওয়ার কারণে এটাকে বলা হয় দ্বিস্বর, অর্থাৎ দুইটা স্বর। দুইটা স্বর মানে অ একটা স্বর, ই একটা স্বর, দুটি মিলিয়ে আবার একটি স্বর, এটা হচ্ছে ওই। অর্থাৎ এটা স্বরবর্ণটা হচ্ছে ওই, এর সঙ্গে দুইটা স্বরধ্বনি যুক্ত করে আমরা এভাবে উচ্চারণ করি। আর এই দুইটা বাদে বাকিগুলো যা আছে এগুলি হচ্ছে মৌলিক স্বর। কিন্তু তার মধ্যে রি, এটা কিন্তু মৌলিক স্বরের মধ্যে নয়, এটি হচ্ছে সংস্কৃত থেকে আগত। তাহলে আমাদের থাকলো কি এখানে? আর কি থাকলো? এই হচ্ছে, এগুলি হচ্ছে মৌলিক স্বর, আর এই দুইটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তবে যৌগিক স্বর এইভাবে কিন্তু আরও সৃষ্ট হতে পারে, যেমন আই, আউ, উই, তারপর হতে পারে এই যে স্বরগুলি, এরকম 25টি স্বর আমাদের আরও রয়েছে। এই 25টি হচ্ছে স্বর। আর যৌগিক স্বর জ্ঞাপক ধ্বনি হচ্ছে দুইটি, বা বর্ণ হচ্ছে দুইটি। অ, আ, ই, উ, এ, ও। 1 2 3 4 5 6, এই দুইটার উচ্চারণ একই, এই দুইটার উচ্চারণও একই। তাহলে কয়টা হলো? 6টা। আরেকটা মৌলিক স্বর আছে আমাদের এ। এই বিষয় নিয়ে আমরা যখন পরে বিস্তারিত আলোচনা করব তখন বলা হবে এটা কিভাবে মৌলিক স্বর। অর্থাৎ এই যে আমাদের এ আছে, এই এটার বিবৃত স্বর, এর বিবৃত বা বিকৃত স্বর হচ্ছে এ। এটাই হচ্ছে আরেকটা মৌলিক স্বর। তাহলে দেখা যাচ্ছে আমাদের মৌলিক স্বর হচ্ছে 7টি, যৌগিক স্বর হচ্ছে 2টি। তার মধ্যে দেখা গেল যে তাহলে তো হয়ে গেল আমাদের 9টা, আমাদের হওয়ার কথা 11টা। এখানে যে 2টা আছে, তাহলে হয়ে গেল, এখন হয়েছে 10টা। তাহলে আরেকটা কোথায়? আরেকটা হচ্ছে রি। এটা বাংলার নিজস্ব কোনো স্বরধ্বনি, এটা সংস্কৃতের, যে কারণে এটা আমরা এই হিসেবের মধ্যে না বলে আলাদা করে আলোচনা করলাম। আচ্ছা,
উচ্চারণ ভেদে এই 11টি মৌলিক স্বরকে আবার দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে হ্রস্ব স্বর, আর এটা হচ্ছে দীর্ঘ স্বর। নামের মধ্যেই আমরা বুঝতেছি যে কি হবে এদের পরিচয়। হ্রস্ব মানে খাটো ছোট, দীর্ঘ তো লম্বা, অর্থাৎ যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাসের চাপ কম থাকে বা কম সময় নিয়ে উচ্চারিত হয় তাদেরকে বলা হয় হ্রস্ব স্বর। আর যে ধ্বনিগুলি উচ্চারণের সময় বাতাসের চাপ বেশি থাকে বা বেশি সময় ধরে বাতাসটা বের হতে থাকে ওইগুলিকে বলা হয় দীর্ঘ স্বর। হ্রস্ব স্বর হলো 4টি: অ, ই, উ, রি। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমি আর লিখলাম না। এই 4টে বাদে বাকিগুলো হচ্ছে দীর্ঘ স্বর। অর্থাৎ এই ধ্বনিগুলি উচ্চারণের সময়, যেমন আমরা এগুলো যখন আগে পড়ছি, যেমন এটাকে আমরা বলি কিন্তু নামেই কিন্তু আছে, আমরা কিন্তু ই বলি না, আমরা সাধারণভাবে বলি এটাকে দীর্ঘই বলি, তার মানে এটা দীর্ঘ স্বর। এটাকে দীর্ঘ উ বলি, তার মানে এটা দীর্ঘ স্বর। এইভাবে অর্থাৎ উচ্চারণের তারতম্য ভেদে এই মৌলিক স্বরগুলো আবার দুই ভাগে বিভক্ত। এখন আমরা দেখব মৌলিক স্বরগুলো কোন কোন বাক্যপ্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত হয় বা উচ্চারণের সময় বাক্যপ্রত্যঙ্গগুলোর অবস্থা বা অবস্থান কেমন হয়। আগে দেখি উচ্চারণের স্থানগুলো। এদের উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ, এই ধ্বনিগুলোর উচ্চারণের স্থান হচ্ছে তালু, এই ধ্বনির উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ, এর উচ্চারণ স্থান হচ্ছে মূর্ধা, এদের উচ্চারণ, এই দুইটি ধ্বনির উচ্চারণ স্থান হলো কণ্ঠ ও তালু। আর এই দুইটি ধ্বনির উচ্চারণ স্থান হলো কণ্ঠ ও ওষ্ঠ। অর্থাৎ এই যে 11টি ধ্বনি, এই প্রত্যেকটা ধ্বনির উচ্চারণের স্থানটা আমরা দেখলাম। অ, আ এই দুটি ধ্বনি উচ্চারণ হয় কণ্ঠ থেকে, অর্থাৎ এদেরকে বলা হয় কণ্ঠধ্বনি। এরা হচ্ছে তালু থেকে উচ্চারিত তালব্য ধ্বনি, এরা ওষ্ঠ থেকে উচ্চারিত, এর নাম ওষ্ঠধ্বনি। রি মূর্ধা থেকে উচ্চারিত, এর নাম হচ্ছে মূর্ধাধ্বনি। এ ওই এটি হচ্ছে কণ্ঠ এবং তালু থেকে, যার জন্য এটি বলা হয় কণ্ঠ তালব্য। ও ঔ এদেরকে বলা হয় কণ্ঠৌষ্ঠ। মূর্ধা হচ্ছে আমাদের তালুকে 3 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ অগ্রতালু, পশ্চাৎ তালু আর মাঝখানের যে অংশ আছে অমসৃণ, এই অংশটাকে বলা হয় মূর্ধা। আর রি এখান থেকে উচ্চারিত হয়, বা আরও অনেক ব্যঞ্জন ধ্বনি আছে মূর্ধা থেকে উচ্চারিত হয়, ওগুলিকে বলা হয় মূর্ধন্য ধ্বনি। মোট মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। সেই 7টি স্বরধ্বনির উচ্চারণের সময় আমাদের বাক্যপ্রত্যঙ্গগুলির অবস্থান বা অবস্থা জানব এবং এর ক্রিয়াটা কেমন সেটা দেখব। একটু সময় নিচ্ছি। আমরা এই যে ছকটা করে নিলাম, উচ্চ, একটু সময় নিচ্ছি তারপর আমি আলোচনা করতেছি। আমরা এই ছকটা দিয়ে বাকি আমাদের যে মৌলিক 7টি স্বরধ্বনি আছে, এই 7টি স্বরধ্বনির উচ্চারণের
ধ্বনিগুলো বাক প্রত্যঙ্গগুলো আমরা নির্ণয় করতে পারবো। এই 7টি হচ্ছে আমাদের মৌলিক স্বর বা মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বর এই দুইটা একটা ঘরে হওয়ার কারণ হলো এই একই, এদের উচ্চারণ একই, ই ই, উ উ, উচ্চারণে কোনো পার্থক্য নাই, যে কারণে এই দুইটা ই মিলাইয়ে একটা আর দুইটা উ মিলাইয়ে একটা, তার মানে আমাদের মৌলিক স্বর হচ্ছে 7টি। এখন যদি আমি দেখি এই দুইটি ধ্বনি উচ্চারণের সময় আমাদের জিহ্বার যে গোড়ালি আছে এটা উপরের দিকে উঠে। বাসায় একটু চেষ্টা করলে কিন্তু এটা বোঝা যাবে। আমি এখন দেখাচ্ছি না, কারণ অনেক সময় মানে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। অর্থাৎ এই দুটি ধ্বনি উচ্চারণের সময় আমাদের জিহ্বার গোড়াটা এখান থেকে উপরের দিকে একটু ধাক্কা দেয়, উঠতে থাকে, আর জিহ্বার ডগাটা সামনের দিকে যাইতে থাকে। তারপর ওষ্ঠ এবং অধর, এই যে আমাদের যে ঠোঁট আছে, উপরের ঠোঁটকে বলা হয় ওষ্ঠ আর নিচের ঠোঁটকে বলা হয় অধর, দুয়ে মিলে ওষ্ঠ এবং অধর। ওষ্ঠ অধর কি হয়? প্রসৃত, মানে প্রসারিত। এই দুইটি ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার গোড়ালি উপরের দিকে উঠে ডগা সামনের দিকে যায়, ওষ্ঠ আর অধর কি হয়ে যায়? প্রসারিত হয়ে যায়। এই দুটি এ ধ্বনির বেলায়ও তাই, গোড়ালিটা উপরের দিকে উঠে, তবে এর মতো নয়, একটু কম, যে কারণে এটাকে বলা হয়েছে উচ্চ মধ্য। এবং জিহ্বার ডগাটা সামনের দিকে আসে, ওষ্ঠাধর প্রসারিত হয়। প্রসারিত মানে প্রসৃত মানে হচ্ছে প্রসারিত, ফাঁকা হয়ে যায়, চোয়ালটা বেশি ফাঁকা হয়ে যায় তো স্বাভাবিকের চেয়ে। এরপর আছে এটা তো আরও বেশি ফাঁকা হয়ে যায়। এবং কিন্তু এই ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে এখান থেকে এখানে যদি আসি, দেখা যাচ্ছে এখানে জিহ্বার গোড়ালি উপরের দিকে উঠতেছে, কিন্তু এখানে আবার নিচের দিকে যাচ্ছে। এখানে এসে পুরোটাই নিচে চলে যায় গোড়ালি, আর ডগাটাও কেন্দ্রিয়ে থাকে, কেন্দ্রে শায়িত অবস্থায় থাকে, মধ্যাবিষ্ট অবস্থায় থাকে। তারপর এটা এই ঘরের মধ্যেই আছে, দেখলেই বোঝা যাচ্ছে এটাও নিম্ন মধ্য। তারপর এটা হচ্ছে উচ্চ মধ্য, আর এগুলি হচ্ছে উচ্চ। কিন্তু এগুলি উচ্চারণের সময় জিহ্বার গোড়ালিটা কি হয়? এটা উপরের দিকে ওঠে, কিন্তু ডগাটা পেছনের দিকে আসে, উ উ। এই যে বললেই কিন্তু সঠিকভাবে উচ্চারণ হইলে আমাদের বাক প্রত্যঙ্গ, কোন কোন বাক প্রত্যঙ্গ এখানে সক্রিয় এবং কোন বাক প্রত্যঙ্গের অবস্থাটা কীরকম, এটা কিন্তু আমরা বুঝতে পারব। এই ধ্বনিটা উচ্চারণের সময় আমরা অনেকেই ভুল করে থাকি, এই ধ্বনিটাকেও আমরা উ বলি। যেমন এটাকে আমরা কি বলবো? ওল, কিন্তু অনেকেই বলে উল, আসলে উল না, এটা হচ্ছে ওল। তারপর ধরি এটা হচ্ছে ওগো। উচ্চারণটা যেন আমাদের সঠিক হয়। উচ্চারণের বিষয়ে পরে অবশ্য আরেকটা ক্লাসে আলোচনা হবে উচ্চারণের বিষয়ে, তখন আমরা এটা আলোচনা করব। এটা হচ্ছে যে ওটা আসলে কি? উচ্চ মধ্য পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত স্বরধ্বনি। এখন এই ছকের সাহায্যে কিন্তু আমরা সবগুলো স্বরের নাম বা একেবারে তার পরিচয়টা আমরা এখানে তুলে ধরতে পারবো। যেমন আমরা যদি এইটাকে ধরি উচ্চ সম্মুখ ওষ্ঠাধর প্রসৃত স্বরধ্বনি, এটাকে যদি আবার ধরি উচ্চ পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত স্বরধ্বনি, এটাকে যদি ধরি তাহলে আমরা বলবো নিম্ন মধ্য পশ্চাৎ ওষ্ঠাধর গোলাকৃত স্বরধ্বনি। এটাকে যদি বলি নিম্ন কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত স্বরধ্বনি। বিবৃত মানে খোলা, বিবৃত মানে খোলা। যেমন উচ্চারণ করলে ঠোঁটটা একেবারে, চোয়ালটা একেবারে ফাঁকা হয়ে যায়, খুলে যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে নিম্ন কেন্দ্রীয় ওষ্ঠাধর বিবৃত স্বরধ্বনি। এই হচ্ছে আমাদের 7টি মৌলিক স্বরধ্বনি। আর এই ধ্বনিগুলোর এখন প্রত্যেকটা নাম কিন্তু আমরা প্রত্যেকেই জানবো, প্রত্যেকটার উচ্চারণের স্থান বা উচ্চারণে সক্রিয় যে বাক প্রত্যঙ্গগুলো তাদের অবস্থান কি, এটা আমরা নির্ণয় করতে পারবো। নিজেরা বাসায় একটু যদি খেয়াল করি, সঠিকভাবে যদি উচ্চারণ করি, তাহলে বাক প্রত্যঙ্গের অবস্থাটা কি হবে এটা আমরা দেখতে পারবো। আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী ক্লাসে সবাইকে সাদর আমন্ত্রণ। ধন্যবাদ।